আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মামুন মোল্লা আজকে তোমাদের সামনে উচ্চতর গণিত 8.3 অনুশীলনী নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে 8.3 নিয়ে তোমাদের সাথে আমি প্রাথমিক আলোচনা করেছি। তো আজকে আমরা 8.3-এর 7 অর্থাৎ মান নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ অনুশীলনী 8.3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো 8.3 আলোচনা করার পূর্বে আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা সূত্র অলরেডি আলোচনা করেছি। তো আমি যেহেতু আবার নতুন করে আমরা শুরু করছি, সেজন্য আমি প্রথমে আবার 8.3-এর সূত্রগুলো আলোচনা করব। তোমরা আশা করি আমার সাথে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্স ও এক্স প্রাইম এই অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম এই অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ একটা অক্ষ আরেকটা অক্ষকে সমান 4 ভাগে ভাগ করবে। কয় ভাগে? 4 ভাগে। অর্থাৎ 4 ভাগে যদি ভাগ করে তাহলে আমরা জানি যে প্রতিটা ভাগ সমান হবে। অর্থাৎ একটা ভাগ আরেকটা ভাগের সাথে, অর্থাৎ একটা ভাগ আরেকটা ভাগ থেকে মানে প্রতিটা ভাগই সমান হবে। অর্থাৎ আমরা জানি যে প্রতিটা ভাগ যেহেতু লম্বলম্বিভাবে একটাকে আরেকটা ছেদ করবে, সুতরাং প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি। তো আমরা ধরতে পারি যে এই যে দুইটা অক্ষ, অর্থাৎ একটা অক্ষ আরেকটা অক্ষকে তোমার লম্বলম্বিভাবে একটা আরেকটাকে ছেদ করেছে, অর্থাৎ এখানে 4টা চতুর্ভাগ তৈরি হয়েছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে লিখছি: প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ খেয়াল রাখতে হবে আমাদের যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘুরছি। কিভাবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খেয়াল রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে আমাদের 6টা। কয়টা অনুপাত আছে? ত্রিকোণমিতিক অনুপাত 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এখন 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক হবে। প্রথম চতুর্ভাগে কি হবে? সবাই ধনাত্মক হবে, এটা আমরা জানি। অর্থাৎ এটা হবে তাহলে অলের গড়। অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, 6টা অনুপাতে সবাই প্রথম চতুর্ভাগে ধনাত্মক হবে। আর দ্বিতীয় চতুর্ভাগ হবে সাইন এবং কোসেক। কি হবে? সাইন এবং কোসেক। তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে তোমাদের সাথে আমি এগুলো আলোচনা করেছি। তো এখন যেটা আমরা আলোচনা করব, এটা মনে রাখার একটা কৌশলও আমি তোমাদের বলে দিয়েছি। অর্থাৎ আমরা জানি যে অল স্টুডেন্ট টেক কেয়ার। কি লিখব? অল স্টুডেন্ট টেক কেয়ার। মানে এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার জন্য। ঠিক আছে? তো এখন দেখো, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি? এই যে স্টুডেন্টের জন্য আমরা এস এখান থেকে নিতে পারি। এই এস হচ্ছে আমার সাইনের জন্য। তাহলে আমরা জানি সাইনের সাথে আবার কিন্তু সম্পর্ক হচ্ছে কোসেক, তাই তো? তো এই জন্য সাইন আর কোসেক দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক হবে, আর বাকি সবাই কি হবে? ঋণাত্মক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে আমরা তৃতীয় চতুর্ভাগে
যে টেক নেওয়া হয়েছে, অর্থাৎ টেকের প্রথম বর্ণ হচ্ছে টি, অর্থাৎ এটা থেকে আমরা নিতে পারি 10 এবং 10-এর সাথে সম্পর্ক আছে কটের। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 আর কট হবে তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। অনুরূপভাবে চতুর্থ চতুর্ভাগে আমরা কেয়ার নেওয়া হয়েছে, কেয়ারের সি অর্থাৎ কস, কসের সাথে সম্পর্ক সেকের, অর্থাৎ কস আর সেক কি হবে আমাদের ধনাত্মক হবে চতুর্থ চতুর্ভাগে। আশা করি বুঝতে পেরেছ। এবং যারা আমার লাইভ ক্লাসে আছো, তোমরা আমার ছাত্র যারা আছো, ছাত্র ছাড়া বাহিরের যারা আছো, তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো এবং তোমরা আমার সাথে উঠে নিতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমি আবার রিপ্লাই করছি। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত আছে আমাদের 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে ধনাত্মক হবে, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট ধনাত্মক, এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমি মুছে দিচ্ছি। তবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, কারণ যেহেতু আমরা লাইভ ক্লাস করছি, তোমরা সাধারণত কি করবে, নিজেরা খাতা এবং কলম সাথে নিয়ে বসবে। এটা আমি আশা করি তোমরা বসেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে কোণ থাকবে, এই কোণগুলোকে কি আকারে সাজাবো, অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিতা, n ইন্টু π/2 প্লাস মাইনাস থিতা, এই আকৃতিতে আমাদের সাজাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আকৃতিতে সাজানোর পূর্বে আমাদের ওই চতুর্ভাগটা মনে রাখতে হবে। চতুর্ভাগের আমরা এই অক্ষ বরাবর যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, তাহলে এখান থেকে ঘুরে এখানে যখন আসবে তখন এটা হবে π/2, অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 0 হবে, 0 থেকে শুরু হবে π/2। এখানে যখন আসবে তখন হবে পাই, ঠিক আছে। এখানে যখন আসবে তখন হবে কি 3π/2, আর এখানে যখন আবার ঘুরে এখানে আসবে তখন কিন্তু এখানে 2π হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের খেয়াল রাখতে হবে যে কথাটা বলছিলাম, যে এই যে অংশটা, এটা আমাদের n এর মানের উপরে ডিপেন্ড করবে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনটা। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যদি n এর মান বিজোড় হয়, যদি n এর মান বিজোড় হয়, অর্থাৎ n ইকুয়াল বিজোড় সংখ্যা, তাহলে আমাদের সাইন পরিবর্তন হবে কস, এবং অর্থাৎ সাইন পরিবর্তন হয়ে কস হবে, কস পরিবর্তন হয়ে সাইন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর টেন পরিবর্তন হয়ে কট হবে, কট সেক পরিবর্তন হয়ে কোসেক হবে। খেয়াল রাখবা, n যদি বিজোড় হয় তাহলে সাইন পরিবর্তন হয়ে কস, টেন পরিবর্তন হয়ে কট, অথবা কট পরিবর্তন হয়ে টেন, কস পরিবর্তন হয়ে সাইন, সেক পরিবর্তন হয়ে কোসেক, কোসেক পরিবর্তন হয়ে সেক হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি n যদি বিজোড় না হয়ে আমাদের জোড় হয়, তাহলে কি হবে, n অর্থাৎ n যদি জোড় হয় তাহলে আমাদের অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাত থাকবে, এই অনুপাত পরিবর্তন হবে না। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এটা মুছে দিচ্ছি। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল রাখতে হবে যে আসলে এটা কি, মানে কোন ঘরে আছে আমাদের, এটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে খেয়াল রাখবে যে π/2 মাইনাস থিতা, এটা হতে পারে, অথবা যদি আমরা এটাকে 4 বার ঘুরা যাই তাহলে 2 থিতা, অর্থাৎ 2 থিতা প্লাস থিতাও হতে পারে, 2π প্লাস থিতাও হতে পারে। তাহলে এই ঘর কি হতে পারে, অর্থাৎ এটা হতে পারে π/2 প্লাস থিতাও হতে পারে, অথবা এটা থেকে অর্থাৎ π মাইনাস থিতাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছ।
তাহলে এটা কি হবে? এটা যেহেতু এখানে পাই আছে, পাইয়ের পরবর্তী গড় অর্থাৎ এই গড়ে আসবে, তাহলে আমার এটা হবে কি পাই প্লাস থিতা, আর এটা থেকে আমার কম হবে, তাহলে কি হবে 3π/2 মাইনাস থিতা। আশা করি বুঝতে পেরেছো। আর এটা তাহলে কি হবে? এটা হবে এটা থেকে বেশি, এটা থেকে কম, অর্থাৎ 3π/2 প্লাস থিতা, আর ওইটা হবে 2π মাইনাস থিতা, এরকম হবে। আশা করি বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তাহলে প্রাথমিক আলোচনা তোমাদের সাথে আবার আমি করলাম। এখন আমরা অনুশীলনীর ভিতরে যাব, অর্থাৎ অনুশীলনী 8.3-এর 7 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আশা করি বুঝতে পেরেছো। মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 নম্বরের ক নম্বর অঙ্কটা নিয়ে দুঃখিত, এখানে আলোচনা করার পূর্বে আমি আরেকটা জিনিস ভুলে গেছি। মানে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি মনে করো সাইন মাইনাস থিতা এরকম যদি থাকে, তাহলে কি হবে? অর্থাৎ খেয়াল রাখতে হবে, সাইন মাইনাস থিতা থাকলে সাইন মাইনাস সাইন থিতা হবে। কস যদি থাকে তাহলে কসের বেলা ধনাত্মক হবে, অর্থাৎ কস থিতা হবে। কস মাইনাস থিতা ইকুয়াল কস থিতা হবে। যদি সেক থাকে তাহলে সেক থিতা হবে। যদি টেন থাকে অর্থাৎ টেন মাইনাস থিতা ইকুয়াল মাইনাস টেন থিতা হবে। তারপরে কট মাইনাস থিতা ইকুয়াল মাইনাস কট থিতা হবে। তারপরে দেখো কোসেক হতে পারে, কোসেক মাইনাস থিতা ইকুয়াল মাইনাস কোসেক থিতা। তারপরে আরেকটা বাকি সেক, অলরেডি 6টা হয়ে গেছে। তো তোমাদের খেয়াল রাখতে হবে যে এরকম যদি হয়, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের সেক এবং কজের বেলায় এই দুইটা ধনাত্মক মান, আর বাকি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু ঋণাত্মক আসছে। তো তোমাদের খেয়াল রাখবে যে যদি মনে রাখা, মানে সহজ টেকনিক হচ্ছে আসলে যে কস মাইনাস থিতা ধনাত্মক এবং সেক মাইনাস থিতা বেলায়ও সেক থিতা ধনাত্মক হবে। অর্থাৎ এই দুইটা খেয়াল রাখলে বাকি সব আশা করি তোমাদের আয়ত্তে চলে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি বুঝতে পেরেছো, এবং তোমরা যারা উঠাতে ইচ্ছুক তোমরা উঠাতে পারো, সময় দেওয়া হলো। ঠিক আছে, ধন্যবাদ, মুছে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 7-এর ক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। অর্থাৎ 7 খেয়াল রাখবে। 7 কি আছে? সাইন 2π। ঠিক আছে, অর্থাৎ খেয়াল রাখবে সাইন 2π না 7π দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে আমরা সাইন 7π লিখলাম, এটাকে আমরা ওই যে বলছিলাম n × π/2 প্লাস মাইনাস থিতা এই আকারে সাজাতে হবে আমাদের। কি বলছি? n × π/2 প্লাস মাইনাস থিতা আকৃতিতে আমাদের নিতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে নিব এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ দেখো, সাইন এখানে আমার 7π দেওয়া আছে। তো আমি যদি এটাকে অর্থাৎ π/2 প্লাস অথবা মাইনাস ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আগে দেখতে হবে যে আমার 7π কিভাবে ঠিক রাখা যায়। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি 14 × π/2 প্লাস 0 আকারে রাখি, তাহলে কিন্তু দেখো তোমরা খেয়াল করো
এই যে এই 14কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমার 7 পাই থাকে প্লাস 0, অর্থাৎ 0 তো মনে করো প্লাস 0 যে কথা এটা সমান কিন্তু আমি 7 পাই, একই কথা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটাকে এভাবে সাজাতে পারি। দেখো, অর্থাৎ 14 ইন্টু π/2 প্লাস 0 ডিগ্রি, 14 ইন্টু π/2 প্লাস 0 ডিগ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করতে হবে, আমি বলছি n এর মান জোড় এবং বিজোড়ের উপরে ডিপেন্ড করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে n কিন্তু জোড়, অর্থাৎ 14, n কি আছে? জোড় সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের খেয়াল রাখতে হবে n যদি জোড় হয় তাহলে জোড়ের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন আছে সাইনই থাকবে, সাইন কি সাইনই থাকবে। এবং 0 ডিগ্রি আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আমাদের এই যে চতুর্ভাগ, অর্থাৎ আমরা এই চতুর্ভাগ কি করব? চতুর্ভাগ আমাদের 14 বার ঘুরতে হবে। অর্থাৎ আমরা কিভাবে ঘুরবো? ঘড়ির কাঁটার দিকে, সরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখো এই যে একবার, কয়বার ঘুরতে হবে? 14 বার। এই যে 14, এই যে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 14 নম্বর ঘর আমাদের x অক্ষে আছে। কোথায় আছে? x অক্ষে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ x অক্ষে হচ্ছে সাইন ধনাত্মক হবে, x অক্ষে কি হবে? সাইন ধনাত্মক। তো এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে যদি কজের ক্ষেত্রে আসে তাহলে খেয়াল রাখবা, কজের ক্ষেত্রে কজ যদি x অক্ষে আসে তাহলে ঋণাত্মক মান হবে, এবং যদি কজ y অক্ষে আসে তাহলে ধনাত্মক হবে। কিন্তু এখন বিপরীত হয়ে গেছে না, অর্থাৎ সাইন যদি y অক্ষে আসে তাহলে ঋণাত্মক মান আসবে, কিন্তু সাইন কিন্তু x অক্ষে আছে, কারণ এখানে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি তো তোমার x অক্ষের উপরেই থাকবে, এটা অন্য কোথাও যাবে না। আমরা যদি এটাকে 14 বার ঘুরি তাহলে এখানে সাইন ধনাত্মক, এই জন্য আমরা এখানে সামনে কোনো মাইনাস দেওয়া যাবে না, অর্থাৎ আমার এখানে কি করতে হবে? প্লাস প্লাসই থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? তোমাদের আমি অলরেডি সাইন মানে ত্রিকোণমিতিক যেই অনুপাতগুলো আছে, মানগুলো আছে, আমরা এগুলো হাতেও তোমাদের শিখিয়েছি। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, এবং এটাকে আমরা 4 দ্বারা ভাগ করলেও কি 0, বর্গমূল করলেও 0, অর্থাৎ সাইন 0 মান 0। আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছো। তো এখন আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ cos 11 π/2 খ নাম্বার। cos 11 π/2, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এখন এটাকে এই যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে সাজাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখো যে cos আমার কিন্তু অলরেডি π/2 এখানে আছে, অর্থাৎ 11 π/2, তার মানে এখানে যদি আমি 11 সরাই তাহলে আমার কি π/2 আলাদা, অর্থাৎ 11 ইন্টু π/2 এই আকারে নিতে পারি। তাহলে বলতে পারো যে থিটা কি ব্যবহার করব, অর্থাৎ থিটা এখানে কিন্তু আমাদের 0 ডিগ্রি নিতে পারি আমরা, তাহলে এই যে প্লাস 0 ডিগ্রি দিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই খেয়াল রাখতে হবে এখানে n এর মান অর্থাৎ 11, তাহলে আমরা কি করব? 11 বিজোড় সংখ্যা, তাহলে cos পরিবর্তন হয়ে কি আসবে? অবশ্যই সাইন। তাহলে এখন দেখো সাইন পরিবর্তন করলাম, সাথে 0 ডিগ্রি নিয়ে আসলাম। এখন খেয়াল করো এই যে 11, অর্থাৎ এটা আমার 11 বার ঘুরতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11, অর্থাৎ 11। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে cos আছে এবং এটা y অক্ষে আসছে,
15 গিয়ে শেষ হয়েছে 11, তুমি গণতে থাকো, অর্থাৎ এই যে এখান থেকে গণবা 11 ঘর গণলে y অক্ষে আসে। আমি একটু আগে প্রথম অঙ্কটা যখন করছি তখন কিন্তু বলছিলাম যে সাইনের বেলায় কিন্তু আমাদের x অক্ষে ছিল, আর এখন y এর বেলায় কিন্তু কজের বেলায় কিন্তু y অক্ষে আসছে। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে এখানে cos ধনাত্মক হবে, অর্থাৎ sin 0 কি হবে, 0 হবে। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ একটু আমি দুঃখিত কারণ লাইটটা আপ ডাউন করতেছে, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উঠাই নিতে পারো। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। আমরা এখন গ নম্বর অঙ্কটা নিয়ে করব। দেখো গ নম্বর কি আছে, গ নম্বর আছে cot 11 পাই, cot 11 পাই। cot 11 পাই দেওয়া, হ্যাঁ cot 11 পাই দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন কিন্তু এটা n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এই আকারে নিতে হবে। তো দেখো এটা কিভাবে নিবা, যে cot 11 অর্থাৎ পাই বাই 2 যদি আমি এখানে আনি তাহলে পাই বাই 2 সাথে কিন্তু আমার 22 দিলে কিন্তু তোমার এই যে এটা কাটাকাটি করলে আমার 11 পাই ঠিক থাকে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখন আমরা যদি এটাকে লিখি 22 ইন্টু পাই বাই 2, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা 22 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু 11 থাকে, 11 থেকে যায়। তো এখানে তো আমার থিটার মান আমরা তাহলে কি ধরবো, অবশ্যই শূন্য ধরতে হবে। তাহলে আমরা এখন কি করব, প্লাস 0 ডিগ্রি বসাই দিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 22 আমার জোড় সংখ্যা, 22 কি জোড় সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জোড় হলে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার কট কিন্তু কটই থাকবে, কট কি থাকবে, কটই থাকবে। তাহলে ওই যে আমার 0 ডিগ্রি আছে, আমি এখানে 0 ডিগ্রি নিয়ে আসলাম। এখন কি করতে হবে, এখন চিহ্নের পরিবর্তনের জন্য আমাকে এই যে এটা ঘুরতে হবে। তাহলে এখানে আমার কিন্তু 22 আছে, 22। তো এখন 22 বার আমি ঘুরবো, দেখবো তার কোন ঘরে আছে। এখন যদি আমরা 22 বার যাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, অর্থাৎ তোমার x অক্ষে আছে, কি আছে, x অক্ষে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা পরিবর্তন হবে না, অর্থাৎ কট কি কটই থাকবে, অর্থাৎ ঋণাত্মক মান আসবে না। তো এই জন্য আমরা কট 0 ডিগ্রি, আমরা জানি কট 0 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ কট 0 ডিগ্রির মান নেই। তাহলে আমরা অসংজ্ঞায়িতর জন্য এটা লিখে দিব অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ এই চিহ্ন ব্যবহার করতে পারো। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ নাম্বার পরিবর্তন করতে যাচ্ছি। গ নাম্বার দেখো, গ নাম্বার 10 minus 23 পাই বাই 6 দেওয়া আছে। গ নাম্বার 10 minus পাই বাই 23 বাই 6 দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে সূত্র যে শিখলাম 10 মাইনাস থিটা ইকুয়াল কিন্তু মাইনাস 10 থিটা। 10 মাইনাস থিটা ইকুয়াল কি মাইনাস 10 থিটা। তো এখন এখানে তো আমার 10 থিটার জায়গায় কিন্তু মাইনাস আছে, তাহলে আমার মাইনাস কি করবে, অর্থাৎ 10 এর সামনে চলে আসবে, অর্থাৎ তাহলে কি লিখবো 10 23 পাই বাই 6। এখন এটা হলো, এখন কি করব, এখন আমরা এটাকে n ইন্টু
π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে নিয়ে যাব। তো এই আকারে যদি আমরা নেই তাহলে আমাদের কি করতে হবে দেখো, মাইনাস 10 অর্থাৎ আমাদের এটা π/2 নিতে হবে। তাহলে এখন যদি আমি এখানে 2 নিয়ে নিই তাহলে আমার এখানে π/3 আকার রাখো, তাহলে আমরা লসাগু করলে 6 ঠিক থাকবে। তারপরে দেখো যদি এখানে 8 নেই, 8 যদি আমরা নেই তাহলে লসাগু 6 হবে। তো 3 8 24 আর এখানে মাইনাস দিলে হয়, মিলে যায়। অর্থাৎ এইভাবে আমরা নিতে পারি। দেখো 8 × π/2, 8 × π/2 অর্থাৎ তুমি খেয়াল করো এখানে, অর্থাৎ আমরা তাহলে কি করতে পারি, মাইনাস দিলে তো হয় না, না? আচ্ছা এখন আবার দেখো আমরা 8 × π/2 এটা যদি আমরা কাটি তাহলে কিন্তু আমার 4π আর কি হয়, অর্থাৎ লসাগু 6 হবে। হ্যাঁ দেখো একটু, লসাগু 6 হলে এখানে আমার 6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, আসবে 3। তাহলে 3 8 24 পাই, অর্থাৎ 24 পাই। আর যদি আমি মাইনাস পাই দেই অর্থাৎ 24 পাই দিলে হয় না। আচ্ছা ধরো 1 মিনিট, আবার দেখতে হবে। 23/6 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ -10। দেখো আমাদের π/2 নিতে হবে, যেহেতু এখানে আমাদের এই যে n × π/2 প্লাস মাইনাস কি থিটা এই আকারে নিতে হবে। তাহলে আমরা π/2 যদি নেই আর এখানে যেহেতু 6 আছে অর্থাৎ π/3 নিলাম, অর্থাৎ 2 আর 3 এর লসাগুটা যাতে আমাদের 6 ঠিক থাকে। আশা করি বুঝতে পেরেছো। তো 6 ঠিক থাকলে এখন আমার এটাকে প্লাস বসাবো না মাইনাস বসাবো এটা আমাদের দেখতে হবে। যদি আমরা এখানে ধরো 1 মিনিট 7π/2 নেই প্লাস π/3 নেই, তাহলে লসাগু করলে 6 হয়। তাহলে 3 3 7 কিন্তু 21 পাই প্লাস হ্যাঁ এটা মিলে গেছে, তাহলে এই যে 3 পাই। অর্থাৎ 6 কে আমরা 2 দ্বারা ভাগ করলে 3 3 7 21 আর এখানে তোমার 6 এখানে 2, এই যে 2 পাই এবার মিলে গেছে, অর্থাৎ 23π/6। অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, প্লাস ব্যবহার করতে পারি, এখানে 7 ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমরা একটু দেখতে হবে যে এটাকে ঠিক আছে কিনা। অর্থাৎ দেখো আমি আবারও বলছি, অর্থাৎ 7 × π/2 প্লাস π/3 এই আকারে যদি আমরা নেই, এখানে লসাগু যদি করি তাহলে কিন্তু লসাগু আমার কি হবে, 2 আর 3 এর লসাগু 6 হবে। তো 6 কে আমরা যদি আমি আবারও ভেঙে দেখাচ্ছি, অর্থাৎ 7π যদি আমরা এখানে রাখি /2 প্লাস π/3 লসাগু কত হবে আমার 6। তো 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 7 21 পাই হবে প্লাস আবার 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 আর ওইটাকে গুণ করো তাহলে 2 পাই, অর্থাৎ 21 আর 2 পাই যোগ করলে কিন্তু আমার কি হচ্ছে, অর্থাৎ তোমার 23 হচ্ছে। তো এখন দেখো তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু 7 অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে, এই 7 বিজোড় হওয়ার কারণে এখানে আমার 10 পরিবর্তন হয়ে কিন্তু কট আসবে। 10 পরিবর্তন হয়ে কি আসবে, কট আসবে। পাশে মাইনাস আছে যেহেতু বাম পাশে আমরা মাইনাস বসিয়ে দিব। আর এখন দেখো এটা আমার চিহ্ন জন্য আমরা এটা লিখে দিব π/3। তারপরে চিহ্নের জন্য আমার কি করতে হবে, এটাকে মানে ইয়াতে ঘুরতে হবে কয়বার, অর্থাৎ 7 বার। অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই অক্ষে। এখন দেখো প্লাস π/3, তাহলে প্লাস π/3 মানে এই গড়ে, তাহলে এটা কার গড়, কস এবং সেকের গড়। তাহলে অবশ্যই কস এবং সেক যেহেতু এখানে মাইনাস আসবে, তো মাইনাসের জন্য এটার সামনে একটা মাইনাস চলে আসবে।
অর্থাৎ তখন এই মাইনাস মাইনাসে প্লাস হবে, cot π/3 হবে। তো cot π/3 মানে কত? অর্থাৎ cot 60 ডিগ্রি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো এবং যারা খাতাগুলো নিয়ে বসেছো তোমরা এটা সমাধান করতে পেরেছো। তো এবার আমি মুছে দিচ্ছি, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তীতে কি আছে আমাদের দেখতে হবে, cosec 19 π/3। cosec তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, cosec 19 π/3। তো আমাদের খেয়াল রাখতে হবে এটাকে আমরা কিভাবে সাজাবো। দেখো, যেহেতু আমাদের এখানে π/3 আছে, আমরা এটাকে ঠিক রাখবো আগে। তাহলে আমাদের 19 π যেহেতু আছে, এটাকে আমরা ইয়া করার জন্য কি করতে পারি, এখানে 6 π প্লাস π/3 যদি রাখি তাহলে দেখো কি হয়, 6 π প্লাস π/3। অর্থাৎ আমরা যদি এটাকে লসাগু করি 3 দ্বারা, তাহলে 318 π প্লাস π, তাহলে কিন্তু আমার এই যে 19 π/3 এটা ঠিক থাকতেছে। তো এখন দেখো, এটাকে এখন আমরা লিখলাম 6 π প্লাস π/3। তো এটাকে যদি এখন আমরা এই যে n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে পরিবর্তন করতে যাই, তাহলে আমার এখানে কি করতে হবে, দেখো cosec, অর্থাৎ আমরা এটাকে 12 লিখতে পারি, কারণ ওই যে আমি π/2 লিখবো, তাহলে ওই যে 12 অর্থাৎ 12 কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমার 6 π ঠিক থাকবে। তো আমরা এখানে এটা লিখতে পারি প্লাস π/3। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো cosec মানে n এর মান কিন্তু আমার 12 আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে 12 অর্থাৎ জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার কারণে আমাদের এটা কি হবে, এটা পরিবর্তন হবে না, অর্থাৎ আমার cosec কি থাকবে, cosecই থাকবে। তাহলে π/3 লিখবো। এখন আমাদের মূল যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই চক্রটা ঘুরতে হবে, অর্থাৎ 12 বার ঘুরতে হবে। কয়বার? 12 বার ঘুরতে হবে। অর্থাৎ 12 বার তুমি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই ঘরে, অর্থাৎ এই ঘরের পরে কিন্তু আমার প্লাস π/3, তাহলে প্লাস π/3 পাইতে হলে আমার এই ঘরে আবার আসতেই, অর্থাৎ তাহলে এটা কার ঘর, অলের ঘর। তাহলে আমরা অলের ঘরে কি জানি, সবাই ধনাত্মক, তাহলে কোসেকের সামনে কি মাইনাস আসবে না ধনাত্মকই থাকবে? অবশ্যই ধনাত্মক থাকবে। তো খেয়াল রাখতে হবে। এখন তাহলে cosec π/3, তো cosec π/3 মানে কি, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে আমরা sin 60 কত জানি, sin 60 কিন্তু √3/2, তাহলে এখানে হবে 2/√3 এ হবে। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে ফেলেছি। তো তোমরা যারা খাতাকলম নিয়ে বসেছো, আশা করি তোমরা আমার অঙ্ক উঠাচ্ছ, এবং আমার শিক্ষার্থী যারা আছো তোমরা আশা করি তোমরাও মানে আমার সাথেই আছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী 6 নম্বর। দেখো 6 নম্বর কি আছে, sec -25 π/2। এখানে মাইনাস আছে 25 π/2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু ইতিপূর্বে জানি যে, দেখো আমরা জানি sec মাইনাস থিটা হলে কিন্তু sec থিটা, এটা আমরা আগেই জানি। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে, sec 25 π/2 এটাই থাকবে। এখন এখানে আমাদের π/2, অর্থাৎ আমরা যদি n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে নিতে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে π/2 আছে, অর্থাৎ 25 কে আমরা সরাইলে কিন্তু আমাদের চলে যায়। তো এখন দেখো sec, অর্থাৎ 25 বলতে 25 ইনটু π/2 প্লাস 0 ডিগ্রি দিয়ে দাও, কারণ এখানে তো আর আমাদের
থিটার মান আমরা অতিরিক্ত নিতে পারবো না। তো এখন 25 ইন্টু π/2 প্লাস 0 ডিগ্রি, অর্থাৎ এখানে 25 কিন্তু আমার কি আছে, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় যেহেতু সেক পরিবর্তন হয়ে কি হবে, সেক পরিবর্তন হয়ে কস হবে, সেক পরিবর্তন হয়ে কি হচ্ছে, সরি সেক পরিবর্তন হয়ে কোসেক হবে, অর্থাৎ 0 ডিগ্রি। তাহলে খেয়াল রাখো কোসেক 0 ডিগ্রি কত, অসংজ্ঞায়িত, কারণ সাইন 0 0, তো কোসেক 0 অসংজ্ঞায়িত মান আসবে। তার আগে আমার এখানে একটা কাজ করতে হবে, 25 অর্থাৎ 25 বার কিন্তু আমাকে কি করতে হবে, ঘুরতে হবে। 25 বার যদি আমরা এটা ঘুরি তাহলে আমাদের কোথায় তার অবস্থান এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এই যে 25, অর্থাৎ তোমার ওয়াই অক্ষেই আছে। তাহলে আমাদের এখানে কি হবে, ধনাত্মকই থাকবে, অর্থাৎ কোসেক 0 হবে, তখন অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার মান আমাদের জানা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 6 নাম্বার নিয়ে আলোচনা করব আজকে। তো 6 নাম্বার দেখো, সাইন 31 π/6, সাইন 31 π/6। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে এখন ভাঙবো, অর্থাৎ সাইন মানে n × π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে নিয়ে যাব। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, অর্থাৎ আমরা এটাকে 5π/ প্লাস π/6 এই আকারে নিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কারণ যদি আমরা লসাগু করি তাহলে 5 6 30 দাঁড়াবে, আর সাথে পাই যোগ হলে আমার 31 π/6 ঠিক থাকে। তো এখন দেখো আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখানে যেহেতু 5 আছে, অর্থাৎ π/2 আকার যদি সাজাতে চাই তাহলে 10 × π/2 প্লাস π/6 এই আকার। এখন দেখো যেহেতু এন 10 আছে, 10 কিন্তু আমার জোড় সংখ্যা, তাহলে 10 জোড় বিদায় সাইন পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, অর্থাৎ π/6 নিয়ে আসবে। এখন আমাদের 10 বার এটাকে দেখতে হবে যে কোন ঘরে আছে, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ x অক্ষে আছে, তারপরে প্লাস π/6, তাহলে অবশ্যই এই ঘরে আসতে হবে। তাহলে এটা কার ঘর, এটা 10 আর কটের ঘর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 আর কটের ঘরে কিন্তু সাইন ঋণাত্মক হবে, এই জন্য মাইনাস আসবে। তাহলে মাইনাস, এখন দেখো সাইন π/6 মানে হচ্ছে কত, 30, সাইন 30 এর মান, তাহলে সাইন 30 এর মান কত, হাফ, অর্থাৎ -1/2, এটার আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা বর্গীয় জ নাম্বার আলোচনা করব, বর্গীয় জ, আশা করি বুঝতে পেরেছ। বর্গীয় জ নাম্বার আছে cos -25 π/6, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি cos θ কিন্তু ধনাত্মক মান আসে, cos θ ধনাত্মক, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই cos কি হবে, 25 π/6। এখন দেখো এটাকে যদি আমরা ওই আকৃতিতে সাজাতে যাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো অর্থাৎ π/6 আছে, আমরা এটাকে ঠিক রাখবো। তো π/6 যদি ঠিক রাখি আমার কিন্তু 25 বানাতে হবে, তাহলে আমরা জানি 4π, অর্থাৎ যদি লসাগু করি তাহলে কিন্তু আমাদের 24 আসে, সাথে যে পাই যোগ হলে আমার কিন্তু 25 π/6 ঠিক থাকে। তাহলে দেখো এখন cos আছে, cos লিখবো, এখন যেহেতু এখানে 4 আছে, অর্থাৎ π/2 আমাদের বানাতে হবে, তাহলে এটা কিন্তু 8 নিতে হবে, অর্থাৎ 8 × π/2। এখন দেখো এই 2 দ্বারা যদি আমি 8 কে ভাগ করি তাহলে কিন্তু আমার 4π ঠিক থাকে, প্লাস π/6, অর্থাৎ π/6 এই আকারে হবে।
অর্থাৎ এখন দেখো 8 যেহেতু এখানে আছে অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে cos পরিবর্তন হবে না, অর্থাৎ cos cosই থাকবে। আর এখানে আমাদের π/6 টা আমরা নিয়ে আসব। তো এখন দেখো 8 বার আমাদের ঘুরতে হবে, 1 2 3 4 5 6 7 8। এখন দেখো অতিরিক্ত আছে π/6, তাহলে আমার এই ঘরে যেতে হবে, অলের ঘরে যায়। তাহলে অলের ঘরে তো আমরা জানি সবাই ধনাত্মক, তাহলে cos π/6 এখানে ধনাত্মকই থাকবে। তো এখন দেখো cos π/ মানে কত, π/6 মানে কত, অর্থাৎ cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত এটা এখন বলতে হবে, √3/2, অর্থাৎ cos 30 এর মান কত, √3/2। আশা করি তোমরা 8 নাম্বার অর্থাৎ হ্যাঁ 7 নাম্বারের মান নির্ণয় বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে 10 নাম্বার, দুঃখিত, হ্যাঁ 10 নাম্বার নিয়ে একটু আলোচনা করতে চাই। তো 10 নাম্বার নিয়ে এখন আলোচনা করব, তোমরা সাথেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বর বলছে নিম্নোক্ত থিটা ইকুয়াল π/3 হলে নিম্নোক্ত অবধসমূহ যাচাই করো। তো আমরা এখানে যেহেতু sin 2θ ইকুয়াল, এটা আগে আমরা উঠাই, 2 sin θ cos θ ইকুয়াল 2 tan θ বাই কি 1 প্লাস tan স্কয়ার θ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে তিনটা পার্ট আছে, তিনটা পার্ট, অর্থাৎ sin 2θ 2 sin θ cos θ ইকুয়াল 2 tan θ বাই 1 প্লাস tan স্কয়ার θ। তো এখন আমরা তিনটা পার্টের জন্য প্রথম পার্ট লেফট হ্যান্ড সাইড, মাঝে যেটা আছে এটার জন্য মিড হ্যান্ড সাইড, এবং মানে লাস্টে যেটা আছে এটাকে জন্য আমরা কি নিব, রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ দেখো তাহলে sin 2θ, তো আমাদের খেয়াল রাখতে হবে এখানে থিটা সমান π/3 দেওয়া আছে, তাহলে আমরা এখন sin কি করব, 2 ইনটু থিটা সমান π/3 এই আকারে নিয়ে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমি থিটার মান কি করলাম, থিটা ইকুয়াল π/3 আমাদের এটা দেওয়া আছে, তো এখন π/3 বসাইলাম, বসানোর পরে দেখলাম যে sin কি হলো 2π/3 এই আকার আসছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এখন এটাকে আমরা ওই যে n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে নিব। তাহলে দেখো sin এই আকারে যদি আমরা নিতে যাই তাহলে কি করতে হবে, দেখো পাই মাইনাস π/3 এটা যদি আমরা নির্বাচন করলে কিন্তু আমার এটা ঠিক থাকে। দেখো এই যে পাই মাইনাস π/3 এই আকারে নিছি আমি, তো এখন 3 লসাগু করলে 3π হবে মাইনাস পাই, অর্থাৎ আমার কি হবে 2π/3 ঠিক থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পাই আছে অর্থাৎ সাইন, তাহলে আমাদের তো এটাকে কি করতে হবে, 2 ইনটু π/2 আকার রাখতে হবে, তাহলে কিন্তু আমার 2 কাটা, অর্থাৎ n এর মান 2 আর এখানে ওই যে n এর সাথে π/2 এই আকারে চলে আসছে, এবং মাইনাস কত π/3 আছে। তো এখন দেখো এই 2 জোড় সংখ্যা, অর্থাৎ এই 2 এর জন্য সাইন পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে। এখন আমি π/3 আনবো, আনার পরে আমার চিহ্নটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমরা এটাকে ঘুরতে হবে, অর্থাৎ দেখো দুইবার ঘুরতে হবে, 1 2, তো দুইবার ঘোরার পর আবার কিন্তু মাইনাস π/3, তার মানে মাইনাস π/3 হলে কিন্তু আমার এই ঘরেই থাকবে, অর্থাৎ কোন ঘরে থাকবে, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় কার ঘর, সাইন এবং কোসেকের ঘর। তাহলে এটা তো এখানে সাইনই আছে, সাইন আছে, তো এখন কি করবে, সাইন ওইখানে ধনাত্মক, অর্থাৎ এখানে ধনাত্মকই থাকবে, অর্থাৎ সাইন π/3, অর্থাৎ π/3 মানে সাইন 60 ডিগ্রি, অর্থাৎ √3/2 হবে, এই যে √3/2। তো আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইড বুঝতে পেরেছো। এখন আমরা মিড হ্যান্ড সাইড করব। দেখো মিড হ্যান্ড সাইড,
মিড হ্যান্ড সাইড কি আছে, এটা সহজ, MHS অর্থাৎ 2 sin থিটা ইন্টু কস থিটা। তাহলে 2 ইন্টু সাইন থিটা হচ্ছে π/3 কস π/3। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 ইন্টু, এখন ডাইরেক্ট মান বসাবে, সাইন π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60, তাহলে সাইন 60 কত, √3/2 ইন্টু এখানে দেখো কস π/3, কস π/3 কস 60, তাহলে এখন কস 60 কত, কস 60 হচ্ছে হাফ। তো এখন দেখো আমরা এটা যদি ইয়া করি, কাটাকাটি করে দেই, এই টু কাটা, তাহলে কিন্তু আমার √3/2 অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সাথে আমার তোমার এই মিড হ্যান্ড সাইড ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লেফট হ্যান্ড সাইড করলাম, এখন রাইট হ্যান্ড সাইড দেখব। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে আমরা একটু দেখি। দেখো অর্থাৎ 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 ইন্টু 10 π/3 থিটার মান, এখন দেখো 1 প্লাস tan স্কয়ার π/3। এখন আমাদের কি করতে হবে, 2 ইন্টু 10 π/3 এর মান বসাতে হবে, অর্থাৎ π/3, 10 π/3 মানে হচ্ছে 10 60 ডিগ্রি, তার মানে √3। আর এখানে 1 প্লাস 10 π/3 √3, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে। এখন দেখো আমাদের কি করতে হবে, এদিকে লিখলাম 2√3 আর 1 প্লাস 3। এখন দেখো উপরে 2√3 আর নিচে হচ্ছে 4। এখন এটা দ্বারা কাটাকাটি করলে আমার কি হবে, √3/2, অর্থাৎ তিনটা সাইডে আমাদের মিলছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমাদের বলছে যাচাই করো, তো আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড, মিড হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কে, মানে প্রমাণ করা হলো, অর্থাৎ বা এখানে বলছে যাচাই করা, তো যাচাই করা হলো, শেষ, আর কিছু লাগবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আজকে সময় স্বল্পতার কারণে আমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে আমি এই 8.3 সম্পূর্ণ অধ্যায় আলোচনা করার। তো এখন দিনের অবস্থাও বেশি ভালো নয়, তো আশা করি আগামী দিন আবার তোমাদের সাথে আমি এই 8.3-এর আমি এখন 10 নাম্বার করতেছিলাম, তো পরবর্তীতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং এখন পর্যন্ত আমি যা আলোচনা করেছি এই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে তোমরা এগুলো বাসায় আবার দেখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং তারই পরিপ্রেক্ষিতে তোমরা আমার সাথে থাকবে আশা করি, এই প্রত্যাশা করে এবং তোমাদের সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি আমার সংক্ষিপ্ত লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।